আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম সবাইকে এডুওয়েভে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চতর গণিত থেকে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটাতে আমরা অন্তরীকরণ আর যোগজীকরণ থেকে শিফট 1 শিফট 2 তে যতগুলো প্রবলেম এসেছিল সবগুলোই কিন্তু আমরা ওইখানে সলভ করে দিয়েছি এবং প্রপার শর্টকাট সহ ট্রিক্স সহ সবকিছু সেখানে দেখানো হয়েছে। তো এইখানে আমরা সেই যেহেতু অন্তরীকরণ আর যোগজীকরণ একবার দেখানো হয়ে গিয়েছে, সেই প্রবলেমগুলো বাদে বাকি যতগুলো প্রবলেম আছে উচ্চতর গণিত থেকে এসেছিল সকল অধ্যায়ের সবকিছু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ফার্স্ট ভিডিওটা আমরা শিফট 1 এর প্রবলেমগুলো সলভ করব এবং পার্ট 2 তে আমরা শিফট 2 এর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর কি। তো শুরু করা যাক। আমরা একদম বেসিক থেকে শুরু করতে হয়তো পারবো না, কিন্তু প্রত্যেকটা মেথডই ডিপ থেকে একদম রিয়েল মেথডে করে দেওয়ার চেষ্টা করব এবং কোনো শর্টকাট যদি থাকে সেগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নট অনলি দিস ম্যাথ, এই ম্যাথের মতো আরও কোনো ম্যাথ যদি থাকে যেটা এটার সাথে রিলেটেড পরীক্ষায় আসতে পারে, সেই জিনিসটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ওপরে আমি জিনিসগুলো মেনশন করে দিয়েছি যে যেহেতু শিফট 1 আর ম্যাথ প্লাস বায়োলজি সেকশন, এখানে কিন্তু ম্যাথটা দুই ভাবে আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। একটা হচ্ছে জীববিজ্ঞান প্লাস গণিত, এই একটা সেকশন থাকে, অথবা কেউ চাইলে এই দুইটা একসাথে মিক্স আপ যেটা আছে এটা বাদ দিয়ে শুধুমাত্র ম্যাথও সে দাগাতে পারে। সো যেখানে উপরে এম প্লাস বি লেখা, এটা মানে হচ্ছে ম্যাথ প্লাস বায়ো সেকশন থেকে আসছে। আর অন্যটাতে জাস্ট খালি অনলি এম লেখা, সেখানে বুঝে নিতে হবে যে শুধু গণিত অংশ যেটা সেখান থেকে কোশ্চেনগুলো আসছে। আর আমি বারবার বলে নিচ্ছি যে এইখানে কিন্তু নাম্বারগুলা নাও মিলতে পারে, কারণ যেহেতু আমি একবার অন্তরীকরণ যোগজীকরণগুলো একটা প্লেলিস্টে দুইটা ভিডিওতে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি, সেহেতু সেই প্রবলেমগুলো আবার রিপিট করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম প্রবলেমটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে 2/2 একটা বর্গ ম্যাট্রিক্স দেয়া আছে এবং এই বর্গ ম্যাট্রিক্সটাতে একটা শর্ত দেয়া আছে। aij = এত হলে নিচের কোনটি সত্য? আচ্ছা, আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে কি জানি? A11 মানে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম এবং প্রথম সারি দ্বিতীয় কলাম, আর এরপরে এখানে কি লেখা যায়? দ্বিতীয় সারি প্রথম কলাম, আর এটাকে কি লেখা যায়? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। ঠিক আছে? সো এইখানে একটা ধর্ম আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবসময় কিন্তু i আর j এর ভ্যালুটা সমান থাকে। i মানে কি? i মানে হচ্ছে সারি। i দ্বারা কি বোঝায়? সারি নাম্বার। আর j দিয়ে বোঝায় হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে? তো এই সারি আর কলাম নাম্বার দিয়ে এইখানে একটা শর্ত দেয়া আছে। সেটা কি? যখন i j এর সমান হবে না, তখন কি করো? i আর j যোগ করো। কথাটা বুঝতে হবে। যখন i আর j সমান না, এখানে আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি যে i আর j সমান না? এটা একটু কিন্তু বুঝতে হবে। i আর j সমান না কোথায়? এই যে a12 আর a21, এই দুইটা জায়গায় কিন্তু i এর ভ্যালু সমান না। i এর ভ্যালু সমান না কেন? এই যে এটা সারি ২ কলাম ১, আবার এখানে কি? সারি ১ কলাম ২। তার মানে ২ টা ভিন্ন, ভিন্ন কিন্তু। সারির মানও ভিন্ন, কলামের মানও ভিন্ন। কিন্তু আমরা যদি মুখ্য কর্ণ বরাবর তাকাই তখন কিন্তু আমাদের i আর j এর ভ্যালু সমান। আচ্ছা, ওইটাতে আমরা পরে যাচ্ছি। প্রথম শর্তটার দিকে আমরা যদি একটু তাকাই, এখানে দেয়া আছে i not equal to j। তার মানে এই ২ টা যেই ভুক্তি আছে এটার মান আমাদেরকে বলে দিচ্ছে। এটার মান কি হবে? i প্লাস j, অর্থাৎ i আর j যোগ করলে যা ভ্যালু হতো এইখানে ঠিক তাই বসবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্সটা একটু লিখি। যেহেতু আমাদের প্রথম এটার ভ্যালু বের করতেছি, তাহলে এখানে ২ আর ১ যোগ করলে কত হয়? এই ২ আর ১ যোগ করব, যেহেতু i প্লাস j বলছে। শর্তটা বলছে কি? i প্লাস j। তাহলে আমরা যখন i নট ইকুয়াল টু j, এই শর্তের ক্ষেত্রে আমরা যখন নিচ্ছি i প্লাস j, এটা যখন আমরা করতে যাব তখন 2 প্লাস 1 অর্থাৎ 3 আসবে। তাহলে ২ জায়গাতেই প্লাস 1 আছে, তার মানে এইখানেও 3 হবে, এইখানেও কত হবে? 3 হবে। ওকে, এইবার আসি দ্বিতীয় যে শর্তটা সেটাতে। দ্বিতীয় শর্তটাতে কি বলছে? যদি i ইজ ইকুয়াল টু j হয়, সেক্ষেত্রে কি করতে হবে? 2i মাইনাস j করতে হবে। 2i মাইনাস j করতে হবে। অর্থাৎ i কে সারির সংখ্যাকে ২ দ্বারা গুণ করে কলাম সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এই ২ টার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ সারি সংখ্যাকে ২ দ্বারা গুণ করব।
সারি সংখ্যা কত এখানে? 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2। সেখান থেকে যদি কলাম সংখ্যা বাদ দেই তাহলে কত হয়? 2 এর থেকে 1 চলে গেলে অবশ্যই 1। আর এখানে কত আসতেছে? 2 দুগুণে 4। কেন? কারণ ওই যে সারি সংখ্যার সাথে 2 গুণ করব। 2 গুণ করলে 4, 4 এর থেকে 2 চলে গেলে 2। দেখেন তো এই অপশনটা কোথায় মিলছে? এই যে 1332, এই অপশনটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? সো আমরা সামনের দিকে যেতে পারি আর কি। 71 নম্বর প্রবলেম। এখানে দেয়া আছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণটাতে বলা আছে বৃত্তটা যদি এই বিন্দুগামী হয় তাহলে এর ব্যাস নিচের কোনটি? একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু ব্যাসার্ধ বলে নাই, বলছে ব্যাস নিচের কোনটি। ভাই আপনাকে একটা বিন্দুগামী মানে বিন্দুটা দিয়ে দিছে, একটা সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণের একটা বিন্দুও দিয়ে দেয়া আছে। আপনি এটা দিয়ে সিদ্ধ করেন, কাজ শেষ। তাহলে -1 যদি আমরা এখানে বসাই তাহলে কত আসবে? -1 -7 অর্থাৎ আসতেছে -8। -8 কে স্কোয়ার করলে কত আসে? 8 8 64 প্লাস কত হবে? y এর মান যদি 2 বসাই, 2 - 8 অর্থাৎ -6। -6 কে স্কোয়ার করলে 36 ইজ ইকুয়াল টু a স্কোয়ার, তাই না? তাহলে 64 আর 36 কত? এটা কিন্তু দেখার আগেই আনসার করে দিতে হবে, তাই না? তাহলে এখানে 100 ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে a এর ভ্যালু কত হবে? অবশ্যই +-10। ওকে? তো এইটা আমার কিসের ভ্যালু বের হইছে? বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে এই a স্কোয়ারের ভ্যালুটা কি? কিসের উপর আমরা স্কোয়ার করি? ব্যাসার্ধের উপর স্কোয়ার করলে এটা বৃত্তের সমীকরণ হিসেবে গণ্য করা হয়, তাই না? তো এর মানটা তো এটা কি একটা? এটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের বের করতে বলছে যেন কি? আমাদের বের করতে বলছে কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে দেই। 10 × 2 = 20। 20 হবে আমাদের আনসার। বি হবে কারেক্ট আনসার। ওকে। এরপরে 72 নম্বর প্রবলেমটা যদি দেখি, এইখানে দেয়া আছে যদি tan θ = 5/12 হয় এবং cos θ ধনাত্মক হয়। cos θ ধনাত্মক হয় মানে কি? এটা অনেকেই বুঝে না। এটা একদম ইজি। 4টা চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে এটা আমরা 19 থেকে শিখে আসছি। এইখানে অল পজিটিভ, অল পজিটিভ। এইখানে শুধু সাইন আর কুসেক, সাইন আর কুসেক হচ্ছে এখানে পজিটিভ। আর এইখানে কি? ট্যান এবং কট, এই দুইটা হচ্ছে পজিটিভ। আর এইখানে কি? সেক আর কস, এই দুইটা হচ্ছে পজিটিভ। তার মানে কি? বলছে tan θ tan থিটার মানটাও কিন্তু পজিটিভ, তাই না? তো tan থিটার মানও পজিটিভ, cos থিটার মানও পজিটিভ। এটা কোথায় সম্ভব? অনলি প্রথম চতুর্ভাগে পসিবল, অনলি প্রথম চতুর্ভাগে পসিবল। তার মানে যেহেতু প্রথম চতুর্ভাগের কথা বলছে তার মানে cos থিটার ভ্যালুও এখানে কি হবে? ধনাত্মক হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে এই সমীকরণটা সলভ করতে হবে। এই সমীকরণ দ্বারা কি বোঝায়? একটু দেখি। sin থিটা প্লাস সামথিং আর কি, cos মাইনাস থিটা। এটা সবার জানা উচিত। cos মাইনাস থিটা মানে কি? মাইনাস যদি ভিতরে মাইনাস থাকে তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে যাব। ঘড়ির কাঁটার দিকে গেলে কি? এটা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে দেখেন তো cos থিটার মান পজিটিভ না? তাহলে এইখানে কোনো মাইনাস cos থিটা হবে না। হবে কি? প্লাস, যেমন আছে তেমনই থাকবে cos থিটা। যেহেতু cos থিটার ভ্যালু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। এরপর sec মাইনাস থিটা ঠিক সেম ভাবে এই যে চতুর্থ চতুর্ভাগে আসছেন এবং চতুর্থ চতুর্ভাগে sec এর মান পজিটিভ। সো আমরা এখানে কি নিব? জাস্ট sec মাইনাস থিটার বদলে কি লেখা যায়? sec থিটা লেখা যায় প্লাস tan থিটা। ওকে। সো এখন জাস্ট আমাদের tan থিটার মানটা দেয়া আছে। sin থিটা, cos থিটা, sec থিটা, এই তিনটার ভ্যালু আমরা জানি না। বের করে নিতে হবে। কিভাবে বের করব? একদম ইজি। এটা যদি একটা ত্রিভুজ হয়, tan থিটা মানে কি? টেরা লম্বা ভূত, মানে লম্বের ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই ভূত মানে ভূমি মানে 12, তাই না? তাহলে অতিভুজটা কত হবে? আমরা পিথাগোরাসের যে এটা আমরা সংখ্যাটা সবাই জানি 5 12 13, তাই না? তাহলে অতিভুজটা হবে 13। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? sin থিটা মানে কি? সাগরে লবণ অতি। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি? 5, অতিভুজ মানে কত? 13 দিয়ে দিলাম। এরপর cos থিটা মানে কি? কবরে ভূততি, ভূমি কত? 12 ডিভাইডেড বাই 13। ঠিক আছে? এখন cos থিটা বের করার পর আবার কি আমাদের sec থিটা বের করার দরকার আছে? কোনো দরকার নেই, কারণ cos থিটাকে উল্টাই দিলে আমরা sec থিটা পেয়ে যাব, তাই না? ওকে, তাহলে আমরা জাস্ট এখন মান বসাবো। মান যদি বসাই এখানে কত আসতেছে? sin থিটার ভ্যালু কত আসবে? 5 ডিভাইডেড বাই 13 প্লাস আরেকটা কত? cos থিটার ভ্যালু 12 ডিভাইডেড বাই 13। আর এখানে আসতেছে sec থিটার ভ্যালু কত?
এই যে এটাকে জাস্ট উল্টাই দিব, উল্টাই দিলে কি হবে, উপরে 13 নিচে 12। ওকে, আর এইখানে কত আসতেছে, প্লাস টেন থিটার ভ্যালু তো দেওয়াই আছে, 5/12, 5/12। সো এই ক্যালকুলেশনটা এখন আমাদের করতে হবে। উপরে কত আছে, এইখানে নিচে যেহেতু 13 আছে, তাহলে এটাকে আর করার দরকার নাই, মানে লসাগু করলে তো 13ই আসবে। 13 আর উপরে 12 আর 5 যোগ করে দিলাম 17। নিচে কত আসতেছে, নিচেও ঠিক সেম টাইপ 12, আর উপরে কত আসবে, 13 যোগ 5 মানে হচ্ছে 18। ঠিক আছে, এখন এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। এটা একটু এই সাইডে লিখি। ওকে, তো এই অংশটুকুর মধ্যে আমরা আনসারটা করে ফেলবো। এটা হচ্ছে জাস্ট 12কে আমরা উল্টে দিচ্ছি, তাই না, 17/13 থাকতেছে, আর ছোটবেলার নিয়ম জিনিসটাকে উল্টে দিয়ে গুণ করে দিব। 12 উপরে চলে যাবে আর 18 এখানে থাকতেছে। So, এই কাটাকাটিটা করলে এখানে 6 দুগুণে 12, আর এখানে 3 6 18, 3 13 39, 17 দুগুণে কত, 34, তাই না, 34/39, এই যে এটা। ঠিক আছে, একটু বড় ম্যাথ, বাট সহজ কিন্তু। ওকে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও 25 নিউটন মানের দুটি বলের লব্ধি 20 নিউটন, যা পি বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে, পি এর মান কত? আচ্ছা ভাই, এটা বোঝানোর আগে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা যদি একটা ভেক্টর হয় এবং এটা যদি আরেকটা ভেক্টর হয়, সাপোজ এই ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন, আমি এই দিক দিয়ে 10 নিউটন বলে টানতেছি, আর এদিক দিয়ে 5 নিউটন বলে, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে ভাই? অবশ্যই এই দুইটার মাঝখান বরাবর, তাই তো? মাঝখান বরাবর হলেও এটা কোন দিকে হেলে থাকবে? এই দিক বরাবর বলটা বেশি না ভাই, তাহলে এই দিক বরাবর এর লব্ধিটা থাকবে আর কি, অর্থাৎ এই কোণটা হবে ছোট, এই থিটাটা হবে কি, ছোট কোণ, অর্থাৎ ওর খুব কাছাকাছি থাকবে। মোরাল অফ দ্য স্টোরি হলো লব্ধিটা সবসময় বড় বলের কাছাকাছি থাকে, লব্ধিটা সবসময় বড় বলের কাছাকাছি থাকে। তাহলে এই জায়গায় এই যে সমকোণ তৈরি করে, কি বলছে, বল হচ্ছে দুইটা, একটা পি বল আর একটা হচ্ছে 25 নিউটন বল। এই 25 নিউটনকে আমরা কিউ ধরতে পারি, একটা পি, এটাকে আমরা ধরলাম কিউ। ঠিক আছে, আর লব্ধি যেটা, লব্ধিকে আমরা ধরলাম আর। ঠিক আছে, ধরলাম আর। আচ্ছা, তাহলে একটু চিন্তা করেন তো, পি বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে কে? এই লব্ধিটা, লব্ধি 20 নিউটন, যা পি বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা যদি আমার লব্ধি হয় আর এটা যদি পি হয়, তাহলে এরা কি আছে, সমকোণ আছে কিনা? এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আমার আর, লব্ধি। একদম কমন সেন্স ভাই, লব্ধি যদি এইখানে হয়, আমার কিউ বলটা কি এইখানে হওয়া সম্ভব? কোনোভাবেই না, অবশ্যই কিউ বলটা এই দিক বরাবর হবে, যেন লব্ধিটা মাঝামাঝি থাকতে পারে, তাই না? তাহলে এই চিত্রটা দেখে কি বুঝতেছেন, আগের চিত্রে আমি যা বুঝাইছি ওইখান থেকে? আমি বলছিলাম যেটা বড় বল, লব্ধিটা তার দিকে হেলে থাকে, তাহলে লব্ধিটা কার কাছাকাছি আছে? এই কিউ বলের কাছাকাছি আছে না? তার মানে এই কিউ বলটা কি, বড় বল, আর এই পি বলটা ছোট বল। এতটুকু বুঝতে পারলে এনাফ। আমি জাস্ট এখন একটা সূত্র বলতেছি, এই সূত্রটা হচ্ছে একটু মনে রাখতে হবে। সেটা কি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। ঠিক আছে, এটা কেমনে আসছে ভাই? এই যে ভেক্টর স্থানান্তরের বিধি আমরা একটা শিখছি, যে এইটাকে যদি আমরা ধরে এখানে নিয়ে আসি, তাহলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে। দেন আমরা জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে, যেটার মান জানি না, পি এর মানটা জানি না, কিন্তু কিউ আর আর দুইটার ভ্যালুই দেওয়া আছে, সো আমরা পি এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। জাস্ট এই শর্টকাটটা এইভাবে মনে রাখবেন। কেমনে মনে রাখবেন? যার সাথে সমকোণ বলবে, পি বলের দিকে সমকোণ বলছে, যার সাথে সমকোণ, এটা মনে রাখবেন, যার সাথে সমকোণ, এটা বলা থাকবে প্রশ্নে। ঠিক আছে, যার সাথে সমকোণ বলবে সেটা কি, সেটা মাস্ট বি, সেটা কি হবে, ছোট বল হবে, সেটা কি হবে, ছোট বল হবে। ঠিক আছে, আর এই সূত্র মনে রাখার জন্য আহামরি কোনো কিছুই দরকার নেই, কারণ আপনি জানেনই যে রুট ওভারের ভিতরে কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে বড় স্কোয়ার থেকেই আমার ছোটটা বাদ দিতে হবে, তাই কি না? অবভিয়াসলি তাই। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা নিয়মটা কিভাবে করতে পারি? আর এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, তাই না? আর এর ভ্যালু দেওয়াই আছে। আচ্ছা, আমরা যদি সূত্রটা আবার এখানে লিখি, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার, বড় জানি কোনটা, ওই যে আমাদের 25, মানে কিউ বলটা বড় ছিল, তাহলে 25 স্কোয়ার মাইনাস কি আছে, ছোট স্কোয়ার, ছোট বল তো পি স্কোয়ার, এটা আমরা জানি না, তাহলে আবার স্কোয়ার করে দেন, তাহলে আর স্কোয়ার। ঠিক আছে,
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, এখন আমরা যদি পি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই, ইকুয়াল টু কি হবে 25 স্কোয়ার মাইনাস আর এর ভ্যালু কত ছিল ভাই 20 নিউটন, 20কে স্কোয়ার করে দিলাম। তাহলে এইখানে কি আসবে? এখন তো আরেক ফ্যাসাদে পড়ে গেছেন, 25-এর স্কোয়ার কেমনে করবেন ভাই? একটা শর্টকাট আপনি ট্রিক্স শিখে রাখেন, এটা 1 থেকে 99 পর্যন্ত মানে যেই দুই সংখ্যার আপনার স্কোয়ারগুলো আছে সবগুলো আপনি করতে পারবেন। এই 2কে স্কোয়ার করবেন, কোণার 2 যেটা আছে এটাকে স্কোয়ার করবেন, এই সাইডে যেটা আছে এটাকেও স্কোয়ার করবেন, 5কে স্কোয়ার করবেন, ঠিক আছে? আর মাঝখানে কি লিখবেন? মাঝখানে লিখবেন হচ্ছে এই তিনটার গুণফল, 2, 5 আর উপরে একটা স্কোয়ার আছে, তাই না? এই তিনটার গুণফল লিখবেন। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 লিখলেন। এখন এটা তো আসলে সাজাইতে হবে, তাই না? কেমনে সাজাবো? এইখানে আসতেছে 4, এখানে 20 আর এখানে 5 5-এ 25, তাই না? এই যে তিনটা সংখ্যা আমরা পাইলাম, এই তিনটা সংখ্যা থেকে আমরা কিভাবে লিখতে পারি জিনিসটাকে? এই তিনটা সংখ্যা থেকেই এমনভাবে লিখবো, এই 5টাকে 5-এর মতো রাখলাম, ঠিক আছে? হাতে থাকলো কত 2, 2কে এই 20-এর সাথে যোগ করব, 22 হলো, 22-এর 2 হাতে আছে কত আরো 2, ওই 2 যোগ করব 4-এর সাথে, ঠিক আছে? 6, 625। আমি কি বললাম যদি না বোঝা যায় আরেকবার জাস্ট এটা একটু প্র্যাকটিস করবেন। আমি আরেকটা জিনিস দেখাই দিই, যে যদি সাপোজ আমরা বের করতেছি 14 স্কোয়ার, আমরা জানি না, সেম নিয়ম, কোণার দুইটাকে স্কোয়ার করে দিবেন, 1 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, ঠিক আছে? মানে 1 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, আর এইখানে মাঝখানে কি বলছিলাম তিনটা সংখ্যার গুণ, 4 দুগুণে 8, 8 একে 8 লিখলাম। এখন 1, 8 আর 4 4-এ 16 চলে আসছে। তাহলে এখানে তো দুই সংখ্যা চলে আসছে, এটা তো নেওয়া যাবে না। তাহলে আমরা কি করছিলাম? বাম থেকে ডানের দিকে আসতেছিলাম, তাই না? তাহলে লিখবো কত? এখানে কত লিখবো? 6, 16-র 6 লিখবো। হাতে আছে কত 1, এই 1 যোগ করব 8 এর সাথে, এই 1 যোগ করব 8 এর সাথে, 8 এর সাথে 1 যোগ করলে হয় কত 9, আর আগের 1 ছিল, তাহলে 196, ঠিক আছে? সো এইভাবে একটু করে দেখতে পারবেন, ঠিক আছে? সবগুলো স্কোয়ারের ভ্যালু এইভাবেই কারেক্ট হবে, সবগুলো অঙ্কের ক্ষেত্রে। ক্যালকুলেটরে নিজেরা ট্রাই করে দেখতে পারেন, এটা হাতেই করা যাবে, ঠিক আছে? সো এখানে কত আসতেছে 625, আর মাইনাস যদি করি 20 স্কোয়ার মানে কত, 20-এর স্কোয়ার মানে 400, এটা সবাই জানি। ওকে, সো 625 থেকে 400 বাদ দিলে কত হয় ভাই? এখানে আসতেছে 225, 225। সো এখন 225-কে কি করতে হবে? 225-কে রুট ওভার করতে হবে, অতএব পি ইজ ইকুয়াল টু রুট ওভার 225। এটা করলে কত আসে? 15-র স্কোয়ার হচ্ছে 225, 15-র স্কোয়ার কত 225। এটা কেমনে বুঝলাম? আপনি করেন, 15-কে স্কোয়ার করেন, 1-কে স্কোয়ার করলে 1, আর 5-কে স্কোয়ার করলে 25, ঠিক আছে? আর মাঝখানে কি 15-র স্কোয়ার না? মাঝখানে কি 15-র স্কোয়ার না? তাহলে 5 দুগুণে 10, 10 একে 10, তিনটা সংখ্যা গুণ করলাম, তাহলে কত আসলো 10। তাহলে এখন এটাকে সাজাইতে হবে, সাজাইলে কত পাবো? 5 আছে লাস্টে, লিখলাম 5, হাতে আছে কত 2, 2 দ্বারা এখানে যোগ করলাম 12 হলো, 12 লিখলাম 2, হাতে আছে কত 1, এই 1 আবার এখানে লিখে ফেললাম, মানে এটার সাথে যোগ করলাম, তাহলে কত হলো 2, 225 আসছে 225। সো এটা কিন্তু একটা বিরাট বড় একটা হ্যান্ডি টুল, ঠিক আছে? আমাদের আসলে 100-র পরের স্কোয়ার ওইগুলা খুব বেশি একটা লাগে না, কিন্তু দুই সংখ্যার স্কোয়ারগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই লাগতে পারে। সো এই ট্রিক্সটা জেনে রাখা, এটা কিন্তু মানে কাজে দিবে। সো আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে ট্রিক্স। কিসের ট্রিক্স? স্কোয়ারের ট্রিক্স, ঠিক আছে? সো ওকে, এরপরের ম্যাথে যাই, 75। এখানে এই রেখাগুলো দ্বারা মানে গঠিত চতুর্ভুজের একটা কর্ণের ঢাল বের করতে বলছে। চতুর্ভুজের কর্ণের ঢাল, আচ্ছা, তাহলে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, x ইকুয়াল টু 1 মানে কি? x ইকুয়াল টু সামথিং, এটা মানে কি বোঝায়? y অক্ষের সমান্তরাল রেখা, তাই না? তাহলে y অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে x ইকুয়াল টু 1, আর একটা x ইকুয়াল টু 5, এই যে এটা ধরেন x ইকুয়াল টু 5। y ইকুয়াল টু 4 মানে কি? x অক্ষের সমান্তরাল রেখা, এই যে এটা x অক্ষের সমান্তরাল, আর একটা x অক্ষের সমান্তরাল, y ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? চারটার বিন্দুগুলা বের করেন আর কি, চারটার বিন্দুগুলা বের করেন। আপনি যদি আরেকটু সচেতন হন, তাহলে 4টা বিন্দু বের করে লেখার দরকার নাই, কারণ আপনাকে বলছে কর্ণের ঢাল কত হবে। তো আপনি কর্ণগুলো অর্থাৎ দুইটা কোণার বিন্দুগুলা যদি বের করতে পারেন, তাহলে তো আপনার কাজ শেষ, তাই না? তো কোণার বিন্দুগুলা বের করেন, কেমনে বের করা যাবে? যেইখানে ছেদ করছে ওইটাই তো বিন্দু। এই রেখাটা কি কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এটা y ইকুয়াল টু সামথিং হবে। y ইকুয়াল টু কত? এটা 4, আর এটা হচ্ছে y ইকুয়াল টু 8, তাই না? আর এইটা কি?
এক্স ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5। ওকে, তো এখন আমরা এই বিন্দুটা বের করতে গেলে কেমনে বের করব? এই বিন্দু বের করতে গেলে এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান কত আছে? 4, ওয়াই এর মান 4 লিখলাম, 4 1,4। আর এইখান থেকে কত পাচ্ছি? এখান থেকে কত পাইতেছি? এক্স এর মান 5, ওয়াই এর মান হচ্ছে 8। ওকে, তাহলে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা ঢালের সূত্র কি জানি? ঢালের সূত্র কি জানি? কর্ণের ঢাল বের করতে বলছে, তাই না? কর্ণের ঢাল বের করতে বলছে। তাহলে ঢাল ইজ ইকুয়াল টু অবভিয়াসলি এই 8 এর থেকে 4 বাদ দেব, অর্থাৎ y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে 8 এর থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 4 হয়। 5 এর থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 4 হয়, তাই না? তাহলে ঢাল হবে 1। 76 নম্বর, এই সমীকরণের মূলদ্বয় যদি p, q হয় তাহলে p - q সমান কত? আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই ধরনের সমীকরণের মূল যদি p, q হয়, p, q মূল, মূল হলে মূলদ্বয়ের যোগফল কত হবে? মূলদ্বয়ের যোগফল হবে p প্লাস q সমান সমান হচ্ছে এখানে কি, এইখানে এটা লিখলাম কেন? আচ্ছা, প্লাস bx, তাই না? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি মাইনাস b ডিভাইডেড বাই a, যোগফলটা হবে। আর গুণফল কত হবে? গুণফল হবে c ডিভাইডেড বাই a। আচ্ছা, তাহলে এইখান থেকে, এই সমীকরণ থেকে আমরা যদি বের করি, সেক্ষেত্রে কি হবে? p প্লাস কিউ ইজ ইকুয়াল টু, দেখেন, মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস একটা সূত্রের আগে থেকে আছে, এবং এইখানে আর একটা মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে প্লাস 2 ডিভাইডেড বাই এটার সহগ কত? এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে 2 ডিভাইডেড বাই 1 অর্থাৎ 2। পি আর কিউর গুণফল কত হবে? গুণফল হবে সি ডিভাইডেড বাই এ। সি এর মান কত? -5, এ এর মান 1, তাই না? তাহলে -5 কে 1 দ্বারা ভাগ করলে -5ই হয়। এই হচ্ছে আমরা এই সমীকরণ থেকে পাইলাম, তাই না? তাহলে এখন কি করতে হবে? এখন আর কোনো কাজই নাই, জাস্ট আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। আমরা ছোটবেলায় এই সূত্রটা শিখছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এখন জাস্ট মান বসাই দেন। পি প্লাস কিউর মান কত পাইছিলাম? 2 পাইছিলাম। 2 এর স্কোয়ার করলে 4, মাইনাস হচ্ছে 4 পি কিউ। পি কিউ এর ভ্যালু -5, তাহলে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে গেল। 5 আর 4 এ গুণ করলে 10 হয়ে যায়, তাহলে প্লাস 20 ইজ ইকুয়াল টু, 5 আর 4 এ গুণ করলে কি হয়? 20, আর যেহেতু মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে আসতেছে 24। অতএব পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে? √24। ঠিক আছে, এই যে এটাই দেওয়া আছে। এখানে কিন্তু অন্যভাবে অপশন থাকতে পারতো, যেহেতু 4 6 24, সো অপশনটা এইভাবেও দিতে পারতো, 2√6। ঠিক আছে, ওকে। ওমেগা যদি একটি এককের কাল্পনিক ঘনমূল হয় তবে এটার মান কত? এখানে কি দেওয়া আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর আরেকটা দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তাই না? ওকে, তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের ওই সূত্রটা জানতে হবে। সেটা কি? এককের ঘনমূলের ক্ষেত্রে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আবার আরেকটা সূত্র কি ছিল? সূত্র না ঠিক, ওমেগা কিউবের মান আমরা সবাই জানি সেটা হচ্ছে 1। এই দুইটা জিনিস আমাদের এখানে প্রয়োজন আছে। ওকে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাই না? তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? এই ওমেগাকে ওই পাশে পাঠিয়ে দেন, মাইনাস ওমেগা। তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা লিখতে পারি। মাইনাস ওমেগা, আর এখানে আগে থেকে একটা ছিল মাইনাস ওমেগা, ইনটু এখানে কি আছে? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব প্লাস 1, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়? শুধু ওমেগা লেখা যায় কিনা? অবভিয়াসলি ওমেগা টু দি পাওয়ার 4 মানে শুধু ওমেগা, তাই না? যেহেতু ওমেগা কিউবের মান 1, 1 ইনটু ওমেগা, তার মানে তো ওমেগাই। ওকে, সো এইখানে কি লিখতে পারতেছি? 1 প্লাস ওমেগা, এটাকে কি লেখা যায়? 1 প্লাস ওমেগা সমান, এই ওমেগা স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? মাইনাস ওমেগা স্কোয়ার, আর আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার ছিল। ওকে, এই দুইটা আমাদের গুণ করতে হবে। ওকে, এখানে কত আসতেছে? -2 ওমেগা ইনটু এখানে আসতেছে -2 ওমেগা স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে হয়ে গেল ওমেগা কিউব। ওমেগা কিউবের ভ্যালু আমরা কত জানি? 1, তাহলে আনসার কত হবে? 4। ওকে, এরপরের অঙ্ক 78 নম্বর ম্যাথে কি বলা আছে?
এই সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। এটার থেকে সহজ আর কোনো ম্যাথ নাই, একদম আদর্শ ফর্মে দিয়ে দেয়া আছে। তার মানে এটা কি করবে, এক্স অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য কাটবে, ওয়াই অক্ষ থেকে 5 একক দৈর্ঘ্য কাটবে। তাহলে এই যে এই ত্রিভুজটা গঠিত হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমরা সবাই কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির ভ্যালু কত 6 আর উচ্চতার ভ্যালু কত 5। সো এটার আনসার কত হবে, 5 6 30, 30-এর অর্ধেক 15। এটাই হবে ক্ষেত্রফল, সি হবে আনসার। এরপরেরটা, এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। উৎকেন্দ্রিকতার ভ্যালু আমরা সবাই জানি, ই ইজ ইকুয়াল টু রুট ওভার, এইভাবে মনে রাখাটা ভালো, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড় স্কয়ার, তাই না? ওকে, তো এইটাকে আসলে আদর্শ আকারে এনেও করা যায়, না এনেও করা যায় আর কি, শর্টকাটে করতে চাইলে। এখানে তো বড় স্কয়ারের ভ্যালু দেওয়াই আছে, তাই না? সো আমি একটু এনে এই করে, অনেকে হয়তো নাও বুঝতে পারে, সেক্ষেত্রে 4x স্কয়ার ডিভাইডেড বাই 20, মানে সবাইকে 20 দ্বারা ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু, এইখানে যদি আমরা 20 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কত আসবে, মান আসবে 1, তাই না? ওকে, সো এখন আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে যেহেতু এ এর ভ্যালু বড়, অর্থাৎ এ স্কোয়ারের ভ্যালু, এটা কিসের ভ্যালু, এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু, তাই না? তো এটাই কি বড়, অর্থাৎ বড় স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেছি 5, ছোট স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে 5 মাইনাস 4 ডিভাইডেড বাই বড় স্কোয়ার মানে 5, তাহলে কত আসতেছে 1 ডিভাইডেড বাই রুট রুট 5, এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, সো এই আনসারটা কিন্তু মানে এত বড় করে না করে, অ্যাকচুয়ালি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা দেখা মাত্রই জাস্ট বড় রুট ওভার এই বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় করে লিখে দিতে পারি। ঠিক আছে, এটা আসলে কোনো ইফেক্ট ফেলবে না। ওকে, এটা শর্টকাটে ওইভাবে করা যায় আর কি। ওকে, এ বি এবং সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা দেয়া আছে 5:4, আরেকটা কি 4:5, এবং এত হলে এ প্লাস বি ট্রান্সপোজ, এইটাকে ট্রান্সপোজ করব, এটা কি বি এর মান না? তো বি কে ট্রান্সপোজ করলে কত আসবে, বি কে যদি ট্রান্সপোজ করি তাহলে কত আসবে, 4:5 আছে, হয়ে যাবে 5:4, তাই না? আর এইটার সাথে আমরা এ কে যোগ করব, এ কে যোগ করলে কত আসবে, যোগ করলে তো ভাই এটা পরিবর্তন হয় না, তাহলে 5:4ই থাকবে। এইটার সাথে আমরা গুণ করব সি, এই 5:4 এর সাথে আমরা গুণ করব, কত গুণ করব, সি গুণ করব, সি এর ভ্যালুটা কত 4:3, 4:3। এই যে কলাম আর সারি সংখ্যা মিলে গেছে, তার মানে গুণ করা যাবে। তাইলে থাকবে কি, এই যে 5 আর 3, এই যে 5 আর 3 হবে আমাদের মাত্রা, 5:3, এটা হবে মাত্রা। কোন বৃত্তের কেন্দ্র 5,3 হলে, কোন বৃত্তের কেন্দ্র যদি 5,3 হয় এবং তার একটি ব্যাসের এক প্রান্ত এত হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত। খুব কঠিন প্রশ্ন দিছে, তাই না? একদম ইজি। এইটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয় তাহলে ব্যাসের এক প্রান্ত দিয়ে দিছে। ব্যাস মানে কি, ব্যাস কোন দিক দিয়ে যায়, এটা ব্যাস না, একদম কেন্দ্র দিয়ে যেটা যায়, কেন্দ্রগামী যায়ের নামই কি, ব্যাস। তাহলে ব্যাসের এক প্রান্ত দেওয়া আছে, আরেক প্রান্ত বের করতে হবে। ঠিক আছে, একদম ইজি। এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে 5,3, আর এখানে কি দেওয়া আছে, ব্যাসের এক প্রান্ত আমরা ধরে নিলাম এটা হচ্ছে 5, -5, তাই না? তো এটাকে আমরা ধরে নিলাম x, y। ঠিক আছে, এটা বের করতে হবে। ওকে, তো এই দুইটা বিন্দুর x, y আর 5, -5, এই দুই বিন্দুর মধ্যবিন্দু কি এটা না? অবভিয়াসলি এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু এটা কি না? তার মানে আমরা কি পাই, 5 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, x প্লাস 5, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 5 দুগুণে 10, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, অর্থাৎ x ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 5 দেখেন তো কোথাও আছে কিনা, এই যে শুধুমাত্র একটা অপশনে x ইকুয়াল টু 5 আছে, এটাই আনসার হবে। এটা আরো একভাবে বোঝা যায়, ভাই দেখেন কেন্দ্রের x এর ভ্যালুও 5, ওই অপর প্রান্তের ব্যাসের ভ্যালুটাও 5, তার মানে এটা 5 হবে, এটা মাস্ট, কারণ এটা একই কি বলা যায়, একদম সরল রৈখিক যেটা, ওইটাই দিছে, এখানে কমপ্লেক্স করে নাই। ঠিক আছে, সো অপশন দেখেও অনেক সময় এই এত কিছু চিত্র আঁকার তো আপনার সময় থাকবে না পরীক্ষার হলে, তাই না? সো একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। এরপরে 60, আচ্ছা, এই প্রশ্নটা করার জন্য, এটা আসলে অনেক বেশি আসে পরীক্ষা হলে, আমরা কয়েকটা জিনিস মনে রাখি না, এটা মনে রাখতে পারলে জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ইজিয়ার হয়। ঠিক আছে,
তো এখানে আমরা কি মনে রাখবো, জটিল সংখ্যার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমি যা যা বলতেছি এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে এ প্লাস মানে 1 + i ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু হচ্ছে √2i, আর 1 - i এটার ভ্যালু হচ্ছে √2i। খেয়াল রাখবেন আইটা কিন্তু √এর ভিতরেই আছে, ঠিক আছে? এটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র টাইপ হিসেবেও বলা যায়। এটা আসলে সূত্র না, মানে জাস্ট আমরা মানটা মনে রাখবো। এটা মনে রাখলে হ্যান্ড ক্যালকুলেশন অনেক ইজি হয়, ঠিক আছে? তারপরে জটিল সংখ্যা থেকে আরো কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে √i মানে কত। এটা এই জায়গা থেকেই পাওয়া যায়। দেখেন শুধু √i দিলে কি হয়, এখানে √2টা ছিল, এটা জাস্ট ওই পাশে ভাগ হয়ে যাবে, তাই কি না? তাহলে ভাগ হয়ে গেলে কত হয়, 1/√2 ইন্টু কি হবে, 1 + i। ওকে, আবার আমি যদি এটা দেই যে √-i, এটা কিন্তু বলতে পারে যে i এর বর্গমূল কত, i এর বর্গমূল এটা, ঠিক আছে? এই যে এটা মনে রাখতে হবে কিন্তু i এর বর্গমূল যে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে আর কি। আবার এখানে √-i, এখানে কি লেখা যায়, প্লাস মাইনাস 1/√2, জাস্ট খালি মাঝখানে একটা মাইনাস হয়ে যাবে, 1 - i। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে এক নজরে। একটু জিনিসগুলো মনে রাখলে কিন্তু আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন তো কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 1 - i/√2 দেওয়া আছে, তাই না? এখন বলছে y কে, মানে y এর পাওয়ার 20 দেওয়া আছে। তো এইটাকে তো আর করা যাবে না। অনেক বইতে দেখবেন জাস্ট এইটাকে একবার ওই পাশে নিছে, এরপরে আবার মানে পক্ষান্তর-টক্ষান্তর করে, মানে ২ পাশে সহগ মিলে এরপরে মানে যা তা অবস্থা। এত কিছু তো করার দরকার নাই ভাই। এই সূত্রটা আমি জাস্ট যদি মনে রাখি, তাহলে আমার পুরো কাজ ইজি। 1 - i এটার ভ্যালু কত আপনি মনে রাখছেন একটু আগেই। √-2i, তাই না? ভাগ করে দিবেন √2 দ্বারা। তাহলে উপরে পড়ে থাকতেছে কি? √-i, √-i পড়ে থাকতেছে। তাই কি না? তাহলে এই জিনিসটা জাস্ট আপনি কি করে দিবেন ওই পাশে, এটা জাস্ট এখন y এর ভ্যালু হয়ে গেছে, তাই না? y ইজ ইকুয়াল টু এটা, তাই কি না? তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই জিনিসটাকে টু দি পাওয়ার 20 করা। y টু দি পাওয়ার 20 মানে কত, √-i এটার 20, তাই না? আর এই রুটকে আমরা কি লিখতে পারি, হাফ হিসেবে লিখতে পারি। তাহলে এইটাকে লেখা যায় -i টু দি পাওয়ার 10, লেখা যায় কিনা? অবভিয়াসলি লেখা যায়। যেহেতু মাইনাসের পাওয়ার জোর, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো প্লাস হয়ে গেলে এখানে থাকতেছে কত, আমরা সবাই জানি i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, তাই না? i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 না? তাহলে i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 নাকি? মানে সূত্রটা জেনারেল ফর্মুলা যদি লিখি, তাহলে i টু দি পাওয়ার 4n ইজ ইকুয়াল টু 1। তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 8 পর্যন্ত কি i এর মান 1 হয়ে যাবে। এরপরে i টু দি পাওয়ার 9 আর i টু দি পাওয়ার 10, মানে আরো দুইটা আছে, তাই না? তো এই দুইটার জন্য i স্কয়ার হয়ে যাবে। i স্কয়ার মানে কত জানি, i স্কয়ার মানে কত, -1, ঠিক আছে? তাহলে আনসার হবে কত, -1। দেখছেন, এই জিনিসটা কিন্তু অনেক কঠিন ভাবে অনেক বইতে দেয়া আছে। জাস্ট এই সূত্রটা যদি আমাদের মাথায় থাকে, এইটা যদি খালি জাস্ট আমরা এখানে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি, অনেক ম্যাথ কিন্তু এইভাবে ইজিলি সলভ করে ফেলা পসিবল, ঠিক আছে? ওকে, এখানে 61 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, এই নির্ণায়কটির 1,3তম অনুরাশি যদি 2 হয়, সেক্ষেত্রে x এর মান কত হবে? অনুরাশি মানে কি? অনুরাশি মানে হচ্ছে মানে চিহ্ন ছাড়া সহগুণক। সহগুণক কি? চিহ্নযুক্ত অনুরাশি। মানে সেইম জিনিস, অনুরাশির মধ্যে আমরা চিহ্ন গুণ করব, মানে চিহ্ন গুণ করব না, কিন্তু সহগুণকের সময় আমরা চিহ্ন গুণন করব, মানে চিহ্নটাকেও কাউন্টে আনতে হবে। দ্যাটস ইট। এই বেসিকটা জানলে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। 1,3 মানে কি একটু আগেই বলছিলাম, প্রথম সারি তৃতীয় কলাম। এই যে এটা প্রথম সারি, এই যে এটা তৃতীয় কলাম। তাহলে এই 6, এই যে 6 আছে, এই 6 এর অনুরাশি, 6 এর অনুরাশি কেমনে বের করে? এই কলাম বরাবর কেটে দেন, সারি বরাবর কেটে দেন। থাকলো কি, 5 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু x, তাই না? এটার সমান সমান কি হবে,
যেহেতু আমাদের চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, সেহেতু আমরা চিহ্ন নিয়ে কাউন্ট করতেছি না। যদি সহগুণক বলতো তখন কিন্তু আমরা চিহ্ন নিতাম। চিহ্নটা কিভাবে নিতাম? এই যে প্রথমটাকে প্লাস, দ্বিতীয়টাকে মাইনাস, পরেরটাকে প্লাস, এইভাবে পর্যায়ক্রমিকভাবে প্লাস মাইনাস হিসাব করে আমরা সামনে গুণ আকারে দিতাম, তাই না? তো এখন আর আমাদের ওই ভেজালটা নাই। তো এই অনুরাশিটার মান কত বলছে ওরা? বলছে 2। অনুরাশি যদি 2 হয় তাহলে অনুরাশি 2 লিখলাম। 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 2x। তাহলে 5 দুগুণে 10, এই 10 থেকে -2 করলাম ইজ ইকুয়াল টু ওই পাশে, মানে এটা যেহেতু মাইনাস আছে ওই পাশে নিলাম 2x, আর এই 2 কে এই পাশে আনলাম মাইনাস হলো। তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়। x এর মান হবে 4। পরের ম্যাথে কেউ খেয়াল করছো কিনা, আমরা কিন্তু এই যে অনলি ম্যাথ এই সিরিজে প্রবেশ করে গেছি অলরেডি। এটা আরো আগে থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছে অনলি ম্যাথ যেই অংশটা থাকে শিফট 1 এর ক্ষেত্রে, ঠিক আছে, সেটা স্টার্ট হয়েছে। ওকে, 65 নম্বর, দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি এত হয় তাহলে সমীকরণটা কত হবে? ঠিক আছে, তো একটা মূল যদি এত হয়, এইটার ক্ষেত্রেও একটা শর্টকাট আছে, আমি সেই শর্টকাটটা দেখাচ্ছি। যদি কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা দেখেন একটু বড় হবে অঙ্কটা, যে আমরা সমীকরণ মিলাবো একবার, মানে a প্লাস বি এর ভ্যালু বের করব, আবার দুইটার গুণফল বের করব, এরপরে যায় মেইন সূত্রে বসাবো, তারপরে অঙ্কটা সমীকরণটা মিলাবো। তো এটা বড় প্রসেস। তো এই সব ক্ষেত্রে যদি একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি দেওয়া থাকে, ঠিক আছে, যদি একটা মূল x ইকুয়াল টু যদি সাপোজ a প্লাস আই বি এই আকারের হয়, x হচ্ছে যদি একটা মূল, আমি একটু লিখেই দিই, একটি মূল x = a প্লাস আইবি হলে সমীকরণ, সমীকরণ কেমনে নির্ণয় করবা? সমীকরণ নির্ণয়ের শর্টকাটটা হচ্ছে জাস্ট বাস্তব অংশ এক পাশে এনে স্কোয়ার করে দিবা, অবাস্তব অংশ এক পাশে এনে স্কোয়ার করে দিবা। মানে কি? বাস্তব অংশ কোনটা? এই এটা বাস্তব অংশ না এখানে, আর x ও তো একটা বাস্তব অংশ, তাহলে এই x এটাকে এই পাশে নিয়ে আসো, বাস্তব অংশ এক পাশে আনো, x মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি অবাস্তব অংশ আছে না, তাহলে এই অবাস্তব অংশেরও স্কোয়ার, দুই পাশে জাস্ট স্কোয়ার করে দিবেন। ঠিক আছে, সো এই জিনিসটা করলেই কিন্তু আমাদের এই সমীকরণটা কি হয়ে যাবে? মিলে যাবে। ঠিক আছে, এখন জাস্ট এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে জাস্ট আমরা প্রসিড করলেই অঙ্কটা হয়ে যাবে। সো আমরা দেখি এখানে কিভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে এই মূলটা a প্লাস আইবি আকারে নাই, সো এটাকে আদর্শ ফর্মে বানায় নিতে হবে। কেমনে বানাবো? যেহেতু নিচে 2 প্লাস আই আছে, নিচে যেহেতু 2 প্লাস আই আছে, তাহলে 2 মাইনাস আই দ্বারা লব এবং হরে আমরা গুণ করব। উপরে থাকতেছে 2 মাইনাস আই, আর নিচে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? একটু লিখেই দিই, 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই, তাই না? উপরে নিচে সেম সংখ্যা দ্বারা আমরা গুণ করছি, তাহলে এটা কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তার মানে কি? a স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস বি স্কোয়ার, 4 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আই এর স্কোয়ার, আই এর স্কোয়ার তো এমনিতেই -1, আগে একটা -1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে +1, বুঝা গেছে? আর এইখানে কি থাকবে? 2 মাইনাস আই। তাহলে আমাদের ফর্মটা কি হলো? 2 ডিভাইডেড বাই 5 মাইনাস আই ডিভাইডেড বাই 5, এই হইলো আমাদের আকৃতি। ঠিক আছে, এই যে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে আমি বলছিলাম, এটা কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি। এই অংশটুকু কি? a, আর এই অংশটুকু কি? b। ঠিক আছে, এই অংশটুকু b, মানে i ছাড়া, i এর সহগ পুরোটাই কি হবে? b হবে। ঠিক আছে, ওকে, সো এখন আমরা সলভ করি। এটা কেমনে করা যায়? সমীকরণটা যেহেতু বানাবো, তাহলে আমরা বলছিলাম যে একটা মূল তো আমরা পেয়ে গেছি, তাই না? তো এই একটা মূল সমান সমান যদি x হয়, তাহলে x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 i। ঠিক আছে, এই যে দেখেন পুরোপুরি কিন্তু ফরম্যাটটার সাথে মিলে গেছে, তাই না? তাহলে এখন আমাদের করণীয় কি? জাস্ট বাস্তব অংশকে এক পাশে আনবো, x মাইনাস 2 ডিভাইডেড বাই 5, বাস্তব অংশ এক পাশে আনা ডান, এখন স্কোয়ার করব। এই পাশে কি আছে? -1 ডিভাইডেড বাই 5, এটার মানে আই সহ গুণ আকারে আছে, সো এই পুরোটাকে স্কোয়ার করে দিলাম অপর পাশে। ঠিক আছে, তাহলে এই পাশে কত হবে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাইলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 4 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ডিভাইডেড বাই 25। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে? এখানে মাইনাস উঠে যাবে,
আর 1 ডিভাইডেড বাই কি 25, তাই না? আর উপরে থাকতেছে আই স্কোয়ারের মান এমনিতেও -1, তাহলে লিখলাম -1 আর 5 কে স্কোয়ার করলে কত হয় 25। তাহলে যেহেতু নিচে 25 আছে প্রত্যেকটা জায়গাতে, আমরা 25 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে 25x² মাইনাস 25 দ্বারা গুণ করলে 5 5 এ 25 হয়ে যাবে। তাহলে উপরে থাকতেছে 5 আর 4 গুণ করলে 20x প্লাস 25 দ্বারা গুণ করলে কি হবে 25 25 কাটা, উপরে থাকতেছে শুধু 4 ইজ ইকুয়াল টু 25 দ্বারা গুণ করলে 25 25 কাটা থাকতেছে -1। এখন আবার কি করা যায়, এই 25 স্কোয়ার দেখেন এখানে যদি -1টাকে এই পাশে আনি তাহলে কত হয়ে যেতেছে +5 হইতেছে কিনা, অবভিয়াসলি +5 হইতেছে। তাহলে আবার কি যায়, কমন যায়, 5 দ্বারা কাটা যায় সবগুলাকে। 5 দ্বারা কাটা গেলে এখানে আমরা কি লিখতে পারি 5x² মাইনাস 5 দ্বারা 20 কে কাটলে কত হয় 4 5 20 অর্থাৎ -4x, আর 5 দ্বারা 5 কে কাটলে কত হয় +1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে আমাদের সমীকরণটা কিন্তু বের হয়ে গেছে। 5x² প্লাস 4x প্লাস 1, এই যে এটা কিন্তু +1 আছে, এটা হবে না। এই যে বি, এটা আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মনে রাখলে এইখানে আমরা একদম কঠিন যেটা আছে সেটা করছি, কারণ এখানে আমাদের আদর্শ আকারে দেওয়া ছিল না, আদর্শ আকারে নিয়ে এরপরে করতে হয়েছে, তারপরে এটা ভগ্নাংশ আকারে ছিল বলে এইভাবে ভাঙতে হয়েছে। কিন্তু যদি আদর্শ আকারে দেওয়া থাকে তখন কিন্তু অঙ্কটা সলভ করা ইজিয়ার হয়ে যাবে অনেক বেশি। কিন্তু আমরা যদি ওই প্রথাগত নিয়মে করি তখন কিন্তু আমাদের সময় বেশি লাগবে আসলে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। এখানে দেওয়া আছে 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটন বলদের মধ্যবর্তী কোণ কত হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি ভারসাম্য, এই ভারসাম্য যদি বলে প্রশ্নের মধ্যে, দেখবেন বলগুলো যদি সমান হয়, বলগুলো যদি সমান হলে কি মধ্যবর্তী কোণ বা থিটা ইজ ইকুয়াল টু সবসময় কি হবে 120 ডিগ্রি হবে। কিন্তু আমরা দেখতে পাইতেছি এখানে কি না, বলগুলো সমান না। তাহলে আমাদের মেইন নিয়ম কি, মেইন নিয়ম হচ্ছে যেই দুইটা বল দিয়ে দিয়েছে সেই দুইটাকে আমরা বল হিসেবে কাউন্ট করব, আর যেটা দেয় নাই মানে যেটা বাকি আছে, তিনটা বলের মধ্যে যেটা বাকি আছে সেটাকে আমরা ধরবো কি হিসেবে, লব্ধি হিসেবে। এই দুইটা যে বল দেওয়া আছে এই দুইটা বলের লব্ধি হিসেবে ধরবো কি অপর বলটাকে। ঠিক আছে, তাহলে এটা যদি লব্ধি হয়, 7 যদি লব্ধি হয়, তাহলে আমাদের লব্ধির সূত্র কি, r² ইজ ইকুয়াল টু p² প্লাস q², মানে কি এই যে 8² প্লাস 5² মানে সোজা কথা ওই সামান্তরিক সূত্র আর কি, প্লাস 2 ইন্টু 8 ইন্টু 5 মানে 2pq cos আলফা, তাই না? ওকে, সো এখন জাস্ট এটা ক্যালকুলেশন, 7 7 49 মাইনাস এখানে কত হবে 8 8 64 মাইনাস 5 5 25 ইজ ইকুয়াল টু 8 দুগুণে 16, আর আচ্ছা এটা আমরা এমনিতেই রাখি আর কি। ঠিক আছে, 2 ইন্টু 8 ইন্টু 5 cos আলফা। ওকে, সো এখন আমরা কি করতে পারি, cos ইনভার্স কি করা যায়, এই 49 থেকে, মানে এটা কেন করলাম, আচ্ছা একটা লাইন একটু বেশি করি, কোনো সমস্যা নাই। ওকে, সো এইখানে 64 আর 25 যোগ করলে কত হয় 60 70 80, তারপরে কত আসতেছে 60 70 80, তারপরে হচ্ছে 89 89, তাই না? তাহলে 49 মাইনাস হচ্ছে 89, তাহলে 49 থেকে 89 বাদ দিলে কত আসে, এখানে আমরা একটু দেখি, 89 মাইনাস হচ্ছে 49, তাই না? তাহলে এই ম্যাথটা করলে এখানে কত আসবে 0, আর এখানে আসতেছে 4, তাই না? ওকে, তাহলে এখানে আসবে -40, তাই তো, -40 আসবে। তো একবারে লিখে ফেলি, এখানে যদি -40 আসে, এটাকে ভাগ করব আমরা কি দ্বারা, 2 ইন্টু 8 ইন্টু 5 দ্বারা, তাই না, ইজ ইকুয়াল টু cos আলফা। তাহলে এখানে করলে কত আসে, 8 একে 8, 5 8 40, 5 একে 5, এই তো, তাহলে কত আসতেছে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। এতটুকু করার পরে আর কি করার দরকার আছে, মাইনাস হাফ, cos কত এর ভ্যালু মাইনাস হাফ, অবভিয়াসলি cos 120 ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ। ঠিক আছে, এখানে বলছে এই বিন্দু ত্রয় সমরেখ হলে
বিন্দু তিনটা যদি একই রেখায় অবস্থান করে তাহলে কে এর মান কত হবে? তিনটা বিন্দু যদি একই রেখাতে হয় তাহলে দেখেন তো রেখা যদি একই হয় তাহলে এদের ঢাল কি সমান না? অবভিয়াসলি ঢাল সমান। তাহলে কি করতে হবে? এই দুইটার ঢাল m1, আবার এই দুইটার ঢাল যদি কি হয় m2 হয়, সেক্ষেত্রে m1 ইজ ইকুয়াল টু m2। সো ঢালের হিসাব যদি করি তাহলে -5 -2 অর্থাৎ -7 ডিভাইডেড বাই x2 x1, 0 মাইনাস কে, তাই না? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে জাস্ট কে ইজ ইকুয়াল টু 3 মাইনাস 5, তাই না? তো এখানে কত হচ্ছে? আগে থেকেই তো একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 3 প্লাস 5 হয়ে যাবে, অর্থাৎ উপরে থাকতেছে 8, আর নিচে কি 2 মাইনাস কে মাইনাস 0, অর্থাৎ 2 মাইনাস কে। ঠিক আছে, সো এরপরে আমরা কিভাবে করতে পারি? এইটা আড়াআড়ি গুণ করে দিলে মাইনাস 7 দুগুণে হচ্ছে 14, আবার কত আসতেছে? মাইনাসে মাইনাসে প্লাস 7k ইজ ইকুয়াল টু 8k, তাই না? তো এইখান থেকে আমরা কিন্তু গেস করে ফেলতে পারি অলরেডি, 8k থেকে 7k চলে গেলে ওই পাশে পাঠিয়ে দিলে k এর ভ্যালু কত আসতেছে? -14, k ইজ ইকুয়াল টু -14। এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত হবে? ঠিক আছে, তাহলে এটাকে আগে আমাদের নর্মাল ফর্মে নিতে হবে। 1, যেহেতু দেখেন এখানে উপর নিচে কি আছে, 1 প্লাস আই আছে, তাহলে 1 মাইনাস আই দ্বারা লব এবং হরকে কি করব? গুণ করে দিব। তাহলে 1 মাইনাস আই গুণ করলাম 1 প্লাস আই 1 মাইনাস আই, তাই না? এটা করার পর এখান থেকে কত আসতেছে? 1 মাইনাস আই 1 প্লাস আই, তাহলে এখানে নিচে কত আসবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। দুইটা অনুবন্ধী সংখ্যা গুণ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এখানে জাস্ট খালি a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা করে দিলেই হয়ে যায়, অর্থাৎ আই এর সহগের স্কয়ার আর এখানে যে মানে বাস্তব অংশটা আছে সেটার স্কয়ার। তাহলে নিচে কত হবে? 2, আর উপরে আছে 1 মাইনাস আই, তাই না? তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হাফ মাইনাস হাফ আই। ওকে, তো এটা কোন চতুর্ভাগে পড়তেছে? চতুর্থ চতুর্ভাগে পড়তেছে। চতুর্থ চতুর্ভাগে পড়তেছে কেমনে বুঝলাম? এটা যদি আমার চতুর্ভাগ হয় তাহলে এই যে এটা পজিটিভ মান অর্থাৎ সামনের দিকে গেছে, এরপরে নেগেটিভ এই যে এখানে, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি? মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওয়াই এর মান কত? হাফ, এক্স এর মান কত? হাফ। তাহলে দুইটা কাটাকাটি হয়ে 1 থাকবে, আর টেন ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, তাহলে মাইনাস পাই ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আনসার হবে 70 এর সি। এর পরবর্তী অঙ্ক, সেটা হচ্ছে কি? মূলবিন্দুগামী একটি বৃত্তের কেন্দ্র যদি 3,4 বিন্দুতে অবস্থিত হয় তাহলে বৃত্তটি এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। এই খণ্ডিত অংশ থেকে অনেক কোশ্চেন আসে। এক্স অক্ষের খণ্ডিত অংশ মানে কি? 2√g স্কয়ার মাইনাস সি। তাহলে 2√g স্কয়ার মাইনাস সি, আর যেহেতু বলছে মূল বিন্দুগামী, এটা মনে রাখতে হবে মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি এর ভ্যালু অলওয়েজ 0। তো সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে কত আসবে? যেহেতু জি এর ভ্যালু দিয়েই দিয়েছে, এখানে অবশ্য মাইনাস জি এর ভ্যালু দেওয়া, মাইনাস জি এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে স্কোয়ার করার সময় আসলে আমাদের মাইনাস টেনাস কাউন্ট করার দরকার নাই। সো আমরা এইভাবেই করতেছি 2 ইন্টু জি স্কোয়ার, যেহেতু সি এর ভ্যালু 0, তার মানে জি স্কোয়ার আর রুট দুইটা কেটে যাবে না, তাহলে 2g, 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 6। ঠিক আছে, আনসার হবে ডি। এইখানে আরেকটা ভেজাল মনে হচ্ছে, কিন্তু একটু ভেজাল না, এখানে বলেই দিছে x ইকুয়াল টু ওয়াই, সো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 4x ইন্টু এক্স, তাই না? তো এটাকে কিভাবে লেখা যায়? এই পুরোটাকে স্কোয়ার করলে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার, তাই না? এটা কি হয়ে যাচ্ছে? 1। ঠিক আছে, তো cos কিউব ইজ ইকুয়াল টু 1। cos কিউবের মান যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত? এটা কি আমরা বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। তাহলে এটার আনসার কত হবে? মানে cos কত এর ভ্যালু 1? cos কত এর ভ্যালু 1? অবশ্যই cos 0 ডিগ্রির ভ্যালু 1। ঠিক আছে,
এই সমীকরণের দুইটি মূলের যোগফল শূন্য হলে তৃতীয় মূলটি কত হবে? ভাই এটা একটা ত্রিঘাত। এটা কি? ত্রিঘাত সমীকরণ। তাহলে ত্রিঘাত সমীকরণের তিনটা সমাধান থাকবে, এটা আমরা জানি, তিনটা মূল থাকবে। তো বলেই দিছে দুইটি মূলের যোগফল শূন্য। আমরা কি জানি? তিনটা মূল যদি হয় আলফা কমা বিটা কমা গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটার যোগফল কত হবে? এই যে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তাই না? মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত? -3 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ কত? 1, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে, জাস্ট 3 থাকবে। আলফা প্লাস বিটা এই দুইটার ভ্যালু 0 বলেই দিছে। তাহলে আমাদের তৃতীয় মূল অর্থাৎ গামার ভ্যালু কত থাকতেছে? 3। একদম ইজি প্রশ্ন। ঠিক আছে? একটি শূন্য কূপে পাথর খণ্ড ফেললে তা 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছালে কূপের গভীরতা জানতে চাইছে। এখানে কিন্তু শব্দ নিয়ে কোনো জটিলতা নাই। শব্দ হইলে কি হইতো? একবার শব্দটা নিচে, মানে একবার পাথরটা নিচে পড়তো, এইখানে বাড়ি খাওয়ার শব্দটা আমাদের কানে আসতো। ঠিক আছে? সো তখন আমাদের দূরত্বটা 2 বার কাউন্ট করতে হইতো। কিন্তু এখন কিন্তু আমাদের ওই দূরত্ব মাপার কোনো ভেজাল নাই। তো আমরা জাস্ট কূপের গভীরতা নির্ণয় করব। যেহেতু সময় দেওয়া আছে, আমার টি এর ভ্যালু জানা, একদম এসএসসি লেভেলের অঙ্ক, যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। কেন হাফ জিটি স্কোয়ার? সামনে ইউটি কই গেল? শূন্য কূপে পাথর খণ্ডের কোনো কি নাই, ব্যাগ দিয়ে নিক্ষেপ করছে, কিছু বলা নাই, তার মানে ওইটা জিরো হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত? 4 এর স্কোয়ার মানে 16। 2 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 8। আচ্ছা, এখন এই পয়েন্টের চলে আসছে, কোনো সমস্যা নাই। এই 9.8 কে আমরা ধরে নিব 10, তাই না? তাহলে 10 হয়ে গেলে 8 কে 10 এর সাথে গুণ করলে 80-র কাছাকাছি একটা মান আসবে, অর্থাৎ 80 থেকে একটু কম আসবে এরকম। এই যে 80 থেকে কম, জাস্ট একটা অপশনই আছে। ঠিক আছে, সামনে যাই। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো সবসময়। 2 ইন্টু ছোট স্কয়ার, ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড়, ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড়, এটা মনে রাখতে হবে। এটা উপবৃত্তের ক্ষেত্রেও খাটবে, অধিবৃত্তের ক্ষেত্রেও খাটবে। ঠিক আছে? তা আমরা এইটাকে জেনারেল ফর্মে আগে নেই। এক্স স্কয়ারকে 2 দ্বারা ভাগ করতে হবে, মাইনাস 8y স্কয়ারকেও 2 দ্বারা ভাগ করলাম। 2 কে 2 দ্বারা ভাগ করলে তো 1 ই থাকে। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কি আসতেছে? 2 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু 4 চলে আসে, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 1/4। এভাবে লেখা যায় কিনা দেখেন তো। যেহেতু উপরে 4 আছে, এটা আবার যদি উল্টেই লিখি তাহলে তো আবার আগেরটাই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি এই ছোট স্কয়ার বড় স্কয়ার বলতে কি বুঝাইছি? যেহেতু এটা অধিবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? ওয়াই স্কয়ারটা যদি আগে থাকে, অর্থাৎ ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এই ক্ষেত্রে যদি আমার বি এর মান, এই ক্ষেত্রে যদি বি এর মান 1 হয়, এ এর মান, মানে বি স্কয়ারের মান যদি এ হয় 1 হয়, আর এ স্কয়ারের মান যদি 2 হয়, তারপরেও আমার বি এর ভ্যালু বড় ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে? এই অধিবৃত্তের ক্ষেত্রে বি বড় হইলো না এ বড় হইলো এটা আমার দেখার কোনো বিষয়ই না। আমার জাস্ট দেখতে হবে ওয়াই স্কয়ার সামনে আছে নাকি এক্স স্কয়ার সামনে আছে। যদি ওয়াই স্কয়ার সামনে থাকে তাহলে বি বড়। যদি এক্স স্কয়ার সামনে থাকে, যেইটা এই ম্যাথে আছে এক্স স্কয়ার সামনে আছে, তার মানে এক্স স্কয়ারের যেই ইয়াটা, মানে এ স্কয়ারের ভ্যালুটা সেটাই কিন্তু বড় হবে। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অনেকেই ভুল করে। ঠিক আছে? তো এটা ভুল করা যাবে না, জাস্ট আমাদের মনে রাখতে হবে ওয়াই স্কয়ার সামনে আছে নাকি এক্স স্কয়ার সামনে আছে। উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নাই। উপবৃত্তের ক্ষেত্রে যেটা আসলেই বড় সেটা আমরা কাউন্ট করি। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 2 ইন্টু ছোট স্কয়ার, ছোট স্কয়ার বলছি, তাহলে 2 ইন্টু, এখানে দেখেন তো ছোট কোনটা, এখানে ছোট কোনটা? যেহেতু এক্স স্কয়ার আগে আছে, তার মানে অবশ্যই এটা কি? বড়। আর এটা ছোট, ছোটর স্কয়ার, তো এইটা তো নিচে স্কয়ার হিসেবে আছে, তাই না? এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে বি স্কয়ারের ভ্যালু, আর এইটা হচ্ছে এ স্কয়ারের ভ্যালু। তার মানে এটা অলরেডি স্কয়ার হিসেবেই আছে, স্কয়ার হিসেবেই আছে। অর্থাৎ এই সূত্রটাকে আমরা যদি এইভাবে লিখতাম যে 2 বি স্কয়ার ডিভাইডেড বাই এ, এইভাবে লিখতে হইতো আর কি। মানে এইটা মনে রাখলে আসলে আমাদের উপবৃত্ত অধিবৃত্ত সব ক্ষেত্রে আমাদের এই একটা সূত্র মনে রাখলেই কাজ হয়ে যাবে। জাস্ট আমাদের ছোট বড় কোনটা ওইটা আইডেন্টিফাই করে নিতে হবে, তাহলে আমাদের ইজিয়ার হয়। তাহলে এই যে বি স্কয়ারের ভ্যালু কত? 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 4, আর নিচে কত আছে ভাই? এ, তাই না?
নিতে হবে কিন্তু এই জায়গাটাই সতর্কতা। আমরা সবাই এই টু ডিরেক্ট বসায় ফেলি। আসলে কি টু হবে? এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে টু। তার মানে এ এর ভ্যালু কত? অবশ্যই √2 হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে বড় স্কোয়ার নিচ্ছি না, শুধু বড় নিচ্ছি, তাই না? তাহলে এই টু কে রুট করে তারপরে নিতে হবে। বুঝা গেছে? তাহলে এখানে দিচ্ছি √2। কত থাকবে? এই 2 কে 4 কাটাকাটি করলে এখানে নিচে থাকতেছে 2, তাহলে আনসার হবে 1/2 সি নম্বর হবে আমাদের আনসার। এরপর যদি tan স্কোয়ার থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু -1 হয়, তাহলে এই ব্যবধির মধ্যে আমার থিটার ভ্যালু কত হবে এটা জানতে চাইছে। ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়। আমরা সবগুলো মানে যেই ভ্যালু দেওয়া আছে অপশন টেস্ট করে এখানে বসায় দেখতে পারি যে -1 হয় কিনা। এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। তো আমরা এই স্ট্র্যাটেজিটা নিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। ঠিক আছে, দেখেন tan π/2 এটা যদি আমরা এখানে বসাইতে চাই, এটা কি পসিবল? tan π/2 তো হয় না, এটা তো tan π/2 মানে কি অসংজ্ঞায়িত না? অবভিয়াসলি অসংজ্ঞায়িত। আর sec π/2 মানে কত? sec π/2 মানে কত? sec π/2 মানে কি sec 90 ডিগ্রি, তাই না? তো cos 90 ডিগ্রির ভ্যালুই কিন্তু cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো sec 90 ডিগ্রির কিন্তু কোনো মান থাকে না, এটা কি অসংজ্ঞায়িত, তাই না? এটা উল্টে যায় না, সেকের ক্ষেত্রে কি হয়? উল্টে যায় 1/0 এরকম হয়ে যাবে আকারটা। তাহলে এটা তো কি হয়ে যায়? অসংজ্ঞায়িত, তাই না? তাহলে এইটাও হয় না, এটাও হবে না। তার মানে এই π/2 হবে না, এটা আমরা শিওর। এরপরে যদি π/4 বসাই, এর মান কত? π/4 বসাইলে কত হয়? tan π/4 এর ভ্যালু অবশ্যই 1। 1 কে স্কয়ার করলে 1ই হয়। তাহলে 1 এর সাথে এমন একটা সংখ্যা লাগবে যাতে এখানে -1 হয়। তো প্লাস হয়ে এখানেও তো একটা পজিটিভ মান চলে আসতেছে, তাই না? sec π/4 অর্থাৎ sec 45 ডিগ্রি একটা পজিটিভ মান। দুইটাই পজিটিভ হইলে এখানে কি কোনোভাবে নেগেটিভ হওয়া সম্ভব? তার মানে এটাও আনসার হবে না। আমরা পাই বসাই দেখি। যদি tan π যদি বসাই সেক্ষেত্রে আনসার কত আসবে? 0 আসবে। tan π এর ক্ষেত্রে 0। আর sec π মানে কত? sec π মানে কিন্তু আবার -1। ঠিক আছে, sec π মানে -1। যেমন দেখেন cos π এর ভ্যালু কত? cos π এর ভ্যালু কত? cos π এর ভ্যালু কিন্তু -1। তা আপনি sec পাইতে গেলে sec π পাইতে গেলেও কি করতে হবে? জাস্ট এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে তো ওই একই হইল, -1ই হয়। তার মানে এটা আমাদের আনসার। এইভাবেও করা যায়, অথবা আপনি এটাকে ভাঙ্গাইতে পারেন। tan স্কয়ার থিটাকে কি লেখা যায়? sec স্কয়ার থিটা -1 আর প্লাস একটা আছে sec থিটা, আর এই পাশে একটা -1 আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে +1 ইজ ইকুয়াল টু 0। তাহলে -1 +1 কাটা, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? sec থিটা যদি কমন নেই তাহলে sec থিটা +1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় sec থিটা ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা কি হওয়া পসিবল? এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, তো এই জিনিসটা এখান থেকে হবে না। আমরা নিব কোনটা? sec থিটা ইজ ইকুয়াল টু -1। sec থিটা কোন জায়গায় -1? পাই এর ক্ষেত্রে -1। দুইভাবেই কিন্তু প্রমাণ করে দেখাইলাম। ওকে, cos 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু x হলে sin 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ কিন্তু এটা। আচ্ছা, sin 40 ডিগ্রি বুঝতেই পারতেছি cos এর যে অ্যাঙ্গেলটা সেটার দ্বিগুণ হচ্ছে sin, তাই না? অর্থাৎ আমরা এইভাবে জিনিসটাকে কল্পনা করতে পারি যে sin 2 থিটা, এভাবে কল্পনা করতে পারি, তাই না? তাহলে sin 2 থিটার ভ্যালু জানি কত? আমরা শিখছিলাম, মানে সূত্রটা সেটা হচ্ছে 2 ইনটু sin থিটা cos থিটা, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে আমরা cos থিটার ভ্যালু তো অলরেডি জানি, জানি কিনা? মানে এই sin 2 থিটাকে তো এইভাবে লেখা যায়, তাই না? sin 2 ইনটু 20 লেখা যায় কিনা? তার মানে থিটার ভ্যালুটা কত? থিটা ইজ ইকুয়াল টু 20 না? তাহলে এইখানে থিটা কত বসবে? 20 বসবে, অর্থাৎ 2 ইনটু sin 20 ডিগ্রি, আর এখানে হচ্ছে cos 20 ডিগ্রি। আমাদের cos 20 ডিগ্রির ভ্যালুটা দেওয়া আছে, sin 20 ডিগ্রির ভ্যালু দেয়া নাই। আমরা কি বের করতে পারবো কিনা? অবভিয়াসলি পারবো। sin থিটা মানে কি? sin থিটা মানে √1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার ভ্যালু কত? cos 20 ডিগ্রি, তাই না? ইনটু cos 20 ডিগ্রি। ওকে, এখন জাস্ট মান বসান। 2 ইনটু √1 মাইনাস cos 20 ডিগ্রির ভ্যালু কত? x, তাহলে x স্কয়ার
ইন্টু cos 20 ডিগ্রির ভ্যালু হচ্ছে x, তাহলে দাঁড়াচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সুন্দর একটা ম্যাথ ছিল, ঠিক আছে। 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সি হবে আনসার। আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 হলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? ভাই পরাবৃত্তের ক্ষেত্রে বের করা খুবই ইজি। আপনি কি করবেন, জাস্ট দ্বিঘাত যেটা আছে সেটার সাপেক্ষে অন্তরীকরণ করবেন, একবার অন্তরীকরণ সমান সমান 0 ধরবেন। বুঝেন নাই? আরেকবার বলতেছি, যেটার দ্বিঘাত আছে ওয়াই স্কোয়ার আছে না, তার মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে? 2y। আর এটাকে করলে তো এটা 0 চলে আসবে যেহেতু x আছে। আর এখানে করলে কত আসে? প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরবেন। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত আসতেছে এখান থেকে? -2 এর পাশে গেলে -1। কখনো যদি জিজ্ঞেস করে অক্ষের সমীকরণ কোনটা, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু পাওয়ার আগেও কিন্তু আমরা কি পেয়ে যাই? এটা একটা অক্ষের সমীকরণ। এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ হচ্ছে একবার অন্তরীকরণ সমান 0 করলে যা পাবো সেটাই অক্ষের সমীকরণ। এটা যদি জিজ্ঞেস করে আর কি কখনো, সেজন্য জানায় রাখলাম। আর শীর্ষবিন্দু বের করতে গেলে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি, এখন জাস্ট x এর ভ্যালুটা দরকার। তাহলে y এর ভ্যালুটা জাস্ট এই সমীকরণে বসায় দেন, তারপর x এর ভ্যালু বের করেন। ঠিক আছে, এটা একটা y হইতে পারে। আর আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে দেখতে পাবেন যে y এর ভ্যালু -1 শুধুমাত্র একটা অপশনেই আছে, এই প্রথম অপশনটা। তার মানে এটা ছাড়া আর কোনো আনসার হবে না। আপনি এখন y -1 এই সমীকরণে বসায় দেখেন, x এর মান 9/4 আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে ম্যাথ, এইখানেই মোটামুটি শেষ। তো শিফট 1 এর যতগুলো প্রবলেম ছিল সবগুলো এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। সো সামনের ভিডিও অর্থাৎ পার্ট 2 তে ইনশাআল্লাহ শিফট 2 এর যেই ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও। আর যদি কোনো ডাউট থাকে কোনো বিষয়ে, সেক্ষেত্রে আমি কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা সেখানে যে কোনো ধরনের প্রশ্ন ছবি তুলে হোক কিংবা আমাদের ইমেইল আইডিতে পাঠাতে পারো। আমরা ভিডিও আকারে টেলিগ্রাম গ্রুপে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই যে কোনো প্রবলেম ভিডিও আকারে তোমার পার্সোনাল যে কোনো প্রবলেম সলভ করতে গেলে সমস্যা হতেই পারে, বের হতেই পারে। সো ওই প্রবলেমগুলো জাস্ট ছবি তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি দাও, আমি নিজেই জাস্ট এভাবেই ভিডিও আকারে তোমাকে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আর এই পুরো স্লাইডটা যদি পাইতে চাও তাহলে ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও, সেখানেই স্লাইডগুলো সব সুন্দরভাবে সাজানো থাকবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।